তাহলে রেসপিরেটরি সিস্টেম কি? এটা আমাদের দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটি এই এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ নিয়ন্ত্রণ করে। ৩ নাম্বার রেনাল সিস্টেম। রেনাল সিস্টেম মানে হচ্ছে রেচন তন্ত্র। ইট ইস দ্য থার্ড লাইন অফ ডিফেন্স। এটা তৃতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থা। দ্য কিডনিজ এক্সক্রিট আইদার অ্যাসিডিক অর অ্যালকালিন ইউরিন। কিডনি আমাদের অ্যাসিডিক মানে অম্লীয় আর অ্যালকালাইন হচ্ছে ক্ষারীয়। কিডনি অম্লীয় বা ক্ষারীয় মূত্র কি করে? অপসারণ করে। এই অপসারণের ফলে কি হবে? অপসারণের ফলে দেয়ার বাই রিঅ্যাডজাস্টিং ইসিএফ হাইড্রোজেন আয়ন মানে H প্লাস কনসেন্ট্রেশন টুয়ার্ড নরমাল। তাহলে কিডনি যে আমাদের অম্লীয় আর ক্ষারীয় মূত্র অপসারণ করলো, এই অপসারণের ফলে ইসিএফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে ডিউরিং অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস, যা অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস অবস্থায় পিএইচ নিয়ন্ত্রণ বজায় রাখে। অ্যাসিডোসিসটা কি? অ্যাসিডোসিসটা হচ্ছে যদি পিএইচ এর মান কম হয়, অর্থাৎ আমরা যে পড়লাম আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 টু 7.45, এই 7.35 এর যদি কম হয় তাহলে সেটা হচ্ছে অ্যাসিডোসিস, আর এই 7.45 এর যদি বেশি হয় তাহলে সেটাকে বলা হয় অ্যালকালোসিস। তাহলে আমরা কি পড়লাম? ৩ ধরনের রক্তের পিএইচ স্থির রাখার জন্য ৩ টা প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করবে। একটা হচ্ছে বাফার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রেনাল সিস্টেম। এরপর আমরা পড়ব ইম্পর্টেন্স অফ পিএইচ। ইম্পর্টেন্স অফ পিএইচ এ ১ নাম্বার মেইনটেইনস অপটিমাম এনজাইম অ্যাক্টিভিটি। এনজাইমের সর্বোত্তম কার্যকারিতা বজায় রাখে। ২ নাম্বার এসেনশিয়াল ফর নরমাল মেটাবলিক অ্যান্ড ফিজিওলজিক্যাল প্রসেস, মানে আমাদের দেহের স্বাভাবিক যে বিপাকীয় কাজকর্ম এবং শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া সেটার জন্য এই পিএইচটা খুবই গুরুত্বপূর্ণ। হেল্পস মেইনটেইন অ্যাসিড বেস ব্যালেন্স অফ বডি ফ্লুইডস, আমাদের শরীরের তরল পদার্থের মধ্যে এই অম্ল ক্ষারের ভারসাম্যটা বজায় রাখতে এই পিএইচ সাহায্য করে। তারপরে ৪ নাম্বার ইনফ্লুয়েন্সেস দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্রোটিনস অ্যান্ড আদার বায়োমলিকিউলস। প্রোটিন এবং অন্য জৈব অণুর গঠন এবং কাজকর্মকে প্রভাবিত করে এই পিএইচ। তাহলে পিএইচ এর ইম্পর্টেন্স এই ৪ টা। ১ নাম্বার কোশ্চেনে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। ২ নাম্বার হচ্ছে ডিফাইন বাফার। হোয়াই বাইকার্বনেট বাফার ইজ আইডিয়াল অথবা ইউনিক বাফার। একই কথা, আইডিয়াল বা ইউনিক। এখন আমরা পড়বো ডেফিনেশন অফ বাফার। ১ নাম্বারে পড়লাম ডেফিনেশন অফ পিএইচ। আর ২ নাম্বারে পড়বো ডেফিনেশন অফ বাফার। বাফার আর পিএইচ অনেক ইম্পর্টেন্স। এখন হচ্ছে ডেফিনেশন অফ বাফার কি? বাফার ইজ এ মিক্সচার অফ উইক অ্যাসিড অ্যান্ড ইটস কনজুগেটেড বেস। বাফার হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এবং এই দুর্বল অ্যাসিড, এই অ্যাসিডের এটা কনজুগেটেড বেস মানে সংযোগী ক্ষারের এক ধরনের মিশ্রণ। এখন এখানে প্রশ্ন আসতে পারে কনজুগেটেড বেসটা কি? এটা আমাদের জানতে হবে। এটা অনেক ধরনের এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কনজুগেটেড বেসটা কি? কনজুগেটেড বেস, যেহেতু এখানে বেস কথা মানে ক্ষারের কথা বলা আছে, এজন্য ক্ষার বললে আমরা বলবো অ্যাসিড। আর কনজুগেটেড অ্যাসিড বললে আমরা অ্যান্সারে তখন ক্ষার আনবো। এখন কনজুগেটেড বেস কি? হোয়াট ইজ কনজুগেটেড বেস? তখন আমরা বলবো বেস যেহেতু আছে তাহলে আমরা আমাদের অ্যান্সারটা হবে এভাবে, কোনো অ্যাসিড যদি একটা হাইড্রোজেন ত্যাগ করে তাহলে সেটাকে কনজুগেটেড বেস বলে। তাহলে আমরা কি বললাম? কনজুগেটেড বেস কি? কনজুগেটেড বেস হচ্ছে কোনো অ্যাসিড যদি একটা হাইড্রোজেন ত্যাগ করে তাহলে সেটা কনজুগেটেড বেস। আর কনজুগেটেড যদি অ্যাসিড কথা বলে তাহলে আমরা বলবো কোনো বেস যদি একটা হাইড্রোজেন গ্রহণ করে তাহলে সেটা হচ্ছে কনজুগেটেড অ্যাসিড। তাহলে বাফার ইজ এ মিক্সচার অফ উইক অ্যাসিড অ্যান্ড ইটস কনজুগেটেড বেস। বাফার হচ্ছে একটা উইক অ্যাসিড এবং এই অ্যাসিডের সংযোগী ক্ষার conjugated base মিশ্রণ that tends to prevent the marked change of pH of a solution when moderate amount of acid or base and added to it। যেখানে আমরা যদি
পরিমিত পরিমাণ বা সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করি, তাহলে আমাদের পিএইচ এর পরিবর্তন প্রতিরোধ করবে। অর্থাৎ ডেফিনিশন অফ বাফারে আমরা এটা জানলাম যে বাফার ইজ এ উইক অ্যাসিড। বাফার একটা দুর্বল অ্যাসিড এবং এই অ্যাসিডের কনজুগেটেড বেসের মিশ্রণ, এবং আমরা যদি অ্যাসিড বা ক্ষার যোগ করি তাহলে সামান্য পরিমাণে যদি আমরা অ্যাসিড বা ক্ষার যোগ করি তাহলে আমাদের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে বাফার। এখন হচ্ছে বাইকার্বনেট বাফার ইজ আইডিয়াল অ্যান্ড অথবা ইউনিক বাফার। মানে বাইকার্বনেট বাফারকে কেন আইডিয়াল বাফার বলা হয়? An ideal buffer is one which can resist the pH change with equal capacity in either direction on addition of acid or alkali, যা আমরা একটু আগে বাফারের ডেফিনেশনে পড়ে আসলাম। আইডিয়াল বাফার হচ্ছে এমন একটা বাফার যেখানে আমরা যদি অ্যাসিড বা ক্ষার যোগ করি তাহলে আমাদের উভয় দিকে সমান ক্ষমতায় পিএইচ পরিবর্তন প্রতিরোধ করতে পারে। অর্থাৎ অ্যাসিড বা ক্ষার আমরা যাই যোগ করি না কেন আমাদের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে বাফারের মূল কথা। A buffer can show this quality when the acid content of that buffer system is equal to its conjugated base, যেটা আমরা একটু আগে পড়ে আসলাম conjugated base. Conjugated base salt content, that means when pH equal pK. আমরা যে বাফারের ক্ষেত্রে পড়লাম যে বাফারে যদি আমরা অ্যাসিড বা ক্ষার যাই যোগ করি না কেন আমাদের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। এই বৈশিষ্ট্যটা বাফারের এই বৈশিষ্ট্যটা তখনই প্রকাশ পাবে যখন আমাদের অ্যাসিড অংশের পরিমাণ আর এই ক্ষারের অংশের পরিমাণ সমান থাকে। যদি আমাদের অ্যাসিড অংশের পরিমাণ সমান থাকে আবার ক্ষার অংশের পরিমাণ যদি সমান থাকে তাহলে আমরা অ্যাসিড বা ক্ষার যাই যোগ করি না কেন আমাদের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। এজন্য এখানে বলা হয়েছে যে পিএইচ ইকুয়াল পিকে। আর এটা শুধুমাত্র এই প্রক্রিয়াটা শুধুমাত্র বাইকার্বনেট বাফারের ক্ষেত্রেই ঘটে। এজন্য বাইকার্বনেট বাফারকে আইডিয়াল বাফার বলা হয়। কারণ এখানে আমরা অ্যাসিড বা ক্ষার যাই যোগ করি না কেন পিএইচ মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের ১ আর ২ নাম্বার কোশ্চেনে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আমি ৩ নাম্বার কোশ্চেনে গেলাম। রাইট ইন ব্রিফ অ্যাবাউট দ্য বেসিক মেকানিজম অফ বাফার অ্যাকশন। এই কোশ্চেনটা আবার এভাবেও আসতে পারে। How does buffer act? Same question. Buffer action. Buffer action এ কি করব? A buffer resists changes in pH by combining with excess acid or base. বাফার অ্যাসিড বা বাফার অতিরিক্ত অ্যাসিড বা ক্ষারের সাথে যদি বিক্রিয়া করে তাহলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। এই কথাই বলা হয়েছে। পিএইচ এর পরিবর্তনকে রেসিস্ট করে মানে পিএইচ এর পরিবর্তনকে প্রতিরোধ করে। অর্থাৎ আমরা অ্যাসিড বা ক্ষার যাই যোগ করি পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। এখন এর পরের কথাটা গুরুত্ব আছে। কারণ এখানে বলা আছে যে when an acid is added the buffer base combines with excess hydrogen plus ions. এটা জানতে হলে আমাদের জানতে হবে কনজুগেটেড বেস আর কনজুগেটেড অ্যাসিড এই ২ টা ক্লিয়ার থাকতে হবে। এই ২ টা ক্লিয়ার থাকলে পরের অ্যান্সারটা পারা যাবে। তাহলে আমি আবার এই কোশ্চেনটা বলছি। কনজুগেটেড বেসে আমরা কি জানলাম? কনজুগেটেড বেস হচ্ছে কোনো অ্যাসিড যদি একটা হাইড্রোজেন ত্যাগ করে, কোনো অ্যাসিড একটা হাইড্রোজেন ত্যাগ করে সেটা হচ্ছে কনজুগেটেড বেস। আর কনজুগেটেড অ্যাসিড কি একটা হাইড্রোজেন গ্রহণ করে। কোনো বেস যদি একটা হাইড্রোজেন গ্রহণ করে এটাই এখানে বলা হয়েছে। When an acid is added, যখন আমরা অ্যাসিড হচ্ছে অম্ল যোগ করব। The buffer base combines with excess hydrogen plus ions. তখন বাফারের এই ক্ষারীয় অংশ অতিরিক্ত হাইড্রোজেন আয়নকে কি করবে? গ্রহণ করবে। মানে বাফারের এই ক্ষারীয় অংশ একটা হাইড্রোজেন বিক্রিয়া করবে, একটা হাইড্রোজেনকে গ্রহণ করবে। যেটা আমরা কনজুগেটেড অ্যাসিডের ক্ষেত্রে পড়লাম। কনজুগেটেড অ্যাসিডে কোনো বেস যদি একটা হাইড্রোজেন গ্রহণ করে তাহলে when an acid যখন আমরা অম্লকে অম্লীয় মানে অ্যাসিডকে যোগ করব তখন আমাদের বাফারের এই ক্ষারীয় অংশ অতিরিক্ত হাইড্রোজেনকে
হাইড্রোজেন গ্রহণ করবে। আবার তার উল্টাটা এটা। When a base is added, the buffer acid releases hydrogen plus ion to neutralize OH minus ions. অর্থাৎ আমরা যদি এবার ক্ষার যদি যোগ করি, ফার্স্টে পড়লাম যদি অ্যাসিড যোগ করি, এরপর সেকেন্ডে পড়বো যদি আমরা ক্ষার যোগ করি তাহলে কি হবে? তাহলে বাফারের এই অ্যাসিড অংশ, বাফারের অম্লীয় অংশ একটা হাইড্রোজেন ত্যাগ করবে। এই ত্যাগ করার ফলে OH মাইনাস আয়নটা নিরপেক্ষ হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে আমরা যদি একটা অ্যাসিড গ্রহণ করি, তাহলে একটা অ্যাসিড যদি আমরা যোগ করি, তাহলে আমাদের বাফারের ক্ষারীয় অংশটা কি করবে? আমাদের একটা হাইড্রোজেনকে গ্রহণ করবে। আবার আমরা যদি একটা ক্ষার যোগ করি, তখন আমাদের বাফারের অম্লীয় অংশ কি করবে? একটা হাইড্রোজেন ত্যাগ করবে। এটাই মূল কথা। এর ফলে কি হবে? এই প্রক্রিয়াটা যে ঘটলো এটার ফলে কি হবে? Thus sudden changes in pH are prevented and the pH remains nearly constant. এই যে একটা জটিল যে একটা প্রক্রিয়াটা ঘটলো, এই জটিল প্রক্রিয়া ঘটার ফলে কি হবে? আমাদের pH এর পরিবর্তন হবে না। অর্থাৎ pH এর মানটা স্থির থাকবে। তাহলে এই বাফার অ্যাকশন কি কারো কোনো প্রবলেম আছে বোঝার? তাহলে আমি এটা আরেকবার বলবো আরকি। রেসপন্স দেন। হ্যালো? না, বলো তুমি। আচ্ছা। ৪ নাম্বার কোয়েশ্চেন, নেম দ্য ব্লাড বাফার, নেম দ্য প্লাজমা বাফার। কখনো কোয়েশ্চেনে এমন আসতে পারে নেম না লিখে বলতে পারে যে হোয়াট আর দ্য প্লাজমা বাফার। সেম কথা। হোয়াট আর বললে আমরা নেম লিখবো, নেম বললে তো উল্লেখই আছে। নেম দ্য ব্লাড বাফার। কি, কি? ব্লাড বাফারস আর বাইকার্বনেট বাফার সিস্টেম, ফসফেট বাফার সিস্টেম, প্রোটিন বাফার সিস্টেম, হিমোগ্লোবিন বাফার সিস্টেম। এখন আমাদের এই হিমোগ্লোবিন বাফার সিস্টেমের মধ্যে ২ টা এই হিমোগ্লোবিন বাফার ২ ভাগে ভাগ হবে। একটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, আরেকটা রিডিউসড হিমোগ্লোবিন। এখন হোয়াট ইস অক্সি হিমোগ্লোবিন? অক্সি হিমোগ্লোবিনটা হচ্ছে বোঝাই যাচ্ছে এখানে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন থাকবে। মানে এটা অক্সিজেন যুক্ত হিমোগ্লোবিন। আর রিডিউসড হিমোগ্লোবিনটা হচ্ছে অক্সিজেন বিহীন হিমোগ্লোবিন। প্লাজমা বাফার কি, কি? প্লাজমা বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার সিস্টেম, প্লাজমা প্রোটিন বাফার সিস্টেম, ফসফেট বাফার সিস্টেম। এখন আমরা এই বাইকার্বনেট বাফার সিস্টেমকে মেজর প্লাজমা বাফার বলতে পারি। এটা অনেক সময় কোয়েশ্চেনেও আসতে পারে বা ভাইভাতে বলতে পারে যে বাইকার্বনেট বাফারকে কি বাফার বলা হয়? মেজর প্লাজমা বাফার। ২ মিনিট টাইম দিলাম এই ব্লাড বাফার আর প্লাজমা বাফার দেখে নেন। ধরবো।